অবরুদ্ধ নিষিদ্ধ লিখেছেন তেজস্মিতা মুর্তজা। আজকে রয়েছে ৭৭তম পর্বের শেষাংশ। গল্প পাঠে আছি আমি তারিফ। হাতকড়ার দিকে তাকিয়ে জয়ের হাসি পেল। তার হাতে বন্ধিত্বের শিকল খুবই বেমানান। সে মুক্তবাজ, দক্ষ শিকারী, তাকে শিকার করা দুঃসাধ্য। সে চারদিকে তাকাতে তাকাতে বেশ কয়েকবার জোরে ডেকে উঠল, তরু, তরু। কিন্তু তরু ছুটে বেরিয়ে এসে জয়ের সামনে দাঁড়ালো না। তবু জয় আরও কয়েকবার গলা ফেঁড়ে ডাকল, যেন তরু শুনতে পায়নি। এবার শুনতে পেয়ে আসবে। তুলির কিন্তু বুক মোচড় দিয়ে উঠল। সে রুখে গিয়ে জয়ের হাতখানা চেপে ধরে বলল, ওভাবে ডাকছিস কেন জয়? শুনতে কেমন যেন লাগছে। যা তো, তুই পাপী, তোর পথে তুই যা, এসব তোদের জন্য না। জয় দুই হাতের বাহুর ফাঁক দিয়ে তুলির গলায় মালার মতো হাত ঢুকিয়ে ঝুঁকে বলল, এইবার ফিরে আগে তোরে বিদায় করবো বাড়ি থেকে, তোকে সহ্য করা যাচ্ছে না। জয় বেরিয়ে যাবার সময় আবার একবার পেছন ফিরে বেহায়ের মতো হাসল। আজ তাকে কারাবরণী করতে হবে। এর কারণ অনেকগুলো। কবির আজ কটা দিন আটক, এটা সহ্য করা জয়ের জন্য সহজ নয়। দ্বিতীয়ত, এমপির ছেলেরা কামরুলের খুনি জয় আমিরের স্ত্রীকে চায়। তৃতীয়ত, পুলিশ বাহিনী যখন তাকে গ্রেপ্তারের ওয়ারেন্ট হাতে পাটোয়ারি বাড়ির দোরগোড়া এসে পৌঁছে গেছে, মানে নিস্তারের পথ সংকীর্ণ হয়ে এসেছে। জয়কে নিয়ে যেতেই ছেলেরা পাগল পাড়া হয়ে উঠল। কিন্তু হামজা ভাই হাসপাতালে, তাদের জন্য এখন সেখানে পৌঁছানো অতি জরুরি। এমপি সাহেব একটা নিজের ব্যবহার্য টয়োটা দিলেন। তুলি, ঘুমন্ত কোয়েল ও রিমিকে সঙ্গে নিয়ে গাড়িতে উঠল। রিমির অবস্থা ক্রমে খারাপ হচ্ছে, তাকে তুলিরই সামলাতে হবে। কিন্তু তুলি নিজেই অস্থির। আরমিন কোথায়? আরমিনের সুশ্রী মুখটা মনে পড়তেই তার গা শিরশির করে উঠল। আরমিনের সৌন্দর্য ভয়ঙ্কর। আরমিন বলেছিল তাকে হামজার বিরুদ্ধে সাক্ষী দিতে। সেটা কবে, কোন পরিস্থিতিতে? সেই পরিস্থিতি কি এগিয়ে আসছে? আরও বলেছিল এ বাড়িতে কেউ থাকবে না। ঘটনা প্রবাহ সেদিকে মন নিচ্ছে নাকি? জয় তাকে শাস্তি দেবার উদ্দেশ্যে এমন অন্ধকারে রেখে গেছে কিনা অন্তুর জানা নেই। কিন্তু আমির নিবাসের এই অবরুদ্ধ নিষিদ্ধ দুঃসাহসে অন্তুকেও নাড়িয়ে দিল। অন্তুর খেয়াল হলো এই ইট পাথরের বাড়িটা আস্ত এক রক্তখেকো মানুষের অন্তগহ্বর। কোথাও একরত্তি আলো বা দূর অবধি জনমানবের বিচরণ নেই। অবরুদ্ধ হলরুম অন্তুকে গিলে নেবার আনন্দে নীরবে গর্জন করছে, যা শুধু অন্তুর কানে বাজে। পেছনের জঙ্গলি বাগান থেকে শেয়ালের সরু ডাক ভেসে আসছে। আরও কত রকম জঙ্গলি ছোট বড় প্রাণীর নিশীথ চিৎকার অন্তুর শরীরের লোমকূপ অবধি কুঁকড়ে তুলল। নিজের শরীরটা অবধি দৃশ্যমান নয় এখানে। জানালা দিয়ে মাঝে মধ্যে বাতাসের ঝাপটা আসছে, তার সাথে বেশি এসে নাকে ঠেকছে বহুদিনের অবরুদ্ধ হলরুম ঝেঁটিয়ে আসা ভ্যাপসা গন্ধ। অন্তুর পা চলে না জানালা আটকে দিতে যাবার জন্য। সে সদর দরজার সাথে লেপ্টে বসে রইল। এই ভয়টা অন্তুকে বড় ঘরে প্রবেশের দিন কাবু করেনি। সেদিন কেবল এক প্রবল উত্তেজনার বাজনা বেজেছিল বুকে। বেশিক্ষণ কিন্তু এভাবে চলল না। ভয়, অস্বস্তি, মানসিক চাপ ও দুর্বলতা অন্তুর গর্ভাবস্থার উপর ভারী পড়ল। মাথাটা চক্কর মেরে উঠে পেট গুলিয়ে আসার সাথে সাথে গল করে বমি করে ফেলল। কোথায় ছিটে পড়ল বমি তা দেখারও উপায় নেই। জয়ের এই নিষ্ঠুরতার নাম কি দেবে অন্তু? আচ্ছা, জয় আমির যদি জানতো যে আজ আমির নিবাসের শেষ উত্তরসূরিকে আমির নিবাসে তার মায়ের পেটে রেখে মা সন্তান দুজনকে অবরুদ্ধ করে যাচ্ছে, সে কি এই কাজ করত? সে কি করত তখন? অন্তু ঘণ্টা দুয়েকও ওভাবে থাকতে পারল না অসুস্থ শরীরে। বমি করার পর গলা আটকে এসেছিল। তার মিনিট দশেকের মধ্যে দেহটা ধূপ করে লুটিয়ে পড়ল আমির নিবাসের ধুলোর স্তর জমা মোজাইক করা মেঝের ওপর। পড়ে যাবার আগে অন্তুর কানে কেউ ফিসফিস করে, তুই কোন সাহসে গর্ভাবস্থায় এই শিকারি বাংলোয় পা রেখেছিস মেয়ে? হুমায়রা পাটোয়ারিকে জানিস তো তুই? এই বাড়ির ভয়াবহতা সম্বন্ধে কি বেখবর তুই? অন্তুর শরীরটা থরথর করে কেঁপে উঠল। অন্তু এত বড় ভুল কি করে ফেলল? এটা খুব মূল্যবান দুঃসাহস। এই দুঃসাহসের মূল্য এই বাড়ি অন্তুর কাছ থেকে কোনো উপায় আদায় করবে? এ বাড়িতে সে কি দ্বিতীয় হুমায়রা হতে পারে না? বিগত দিনগুলো সে নিজের উপর যে জুলুম করেছে, নিজেকে চালিয়ে নিয়ে বেরিয়েছে, এ বাড়ি তার সেই জেদ ও জীবনী শক্তি ঘণ্টা কয়েকের মাঝে শুষিয়ে নিল। এমপির বাড়িতে রৌফের জায়গা হয়েছে ঘণ্টা 7 আগে।
আজ তাদের মিশন ছিল পাটোয়ারি বাড়ি। জয় আমিরকে গ্রেপ্তারের পরোয়ানা পাবার জন্য তার কাছে জয় আমিরের সব অপরাধের প্রমাণ না থাকলেও যে কয়েকটা ইতোমধ্যে সংগ্রহ করতে পেরেছিল সেগুলো যথেষ্ট হয়েছিল। অ্যারেস্ট ওয়ারেন্ট সে থানা পুলিশের হাতে দিয়ে দিয়েছিল। কিন্তু সেই সময় দুপুর 3:30টার দিকে এমপির কাছে তার ডাক পড়ল আলোচনার জন্য। এমপি জিজ্ঞেস করেছিলেন, জয় আমিরকে অ্যারেস্ট করার জন্য কি কি প্রমাণ আছে আপনার কাছে? রৌফ হেসে বলেছিল, আমি আপনার কাছে সেই জবাবদিহি করতে বাধ্য নই এমপি সাহেব। ইভেন আমি তো আপনার ডাকে এখানে আসতেও বাধ্য নই। নেহাত আমি ভদ্রলোক বলে আপনার সম্মানে এসেছি, কিন্তু অবশ্যই আমি আমার কাজ সম্বন্ধে সামান্য আলোচনাও করব না আপনার সঙ্গে। এই অপমান এমপি সাহেব গায়ে না মেখে বরং হাসলেন। বেশ বেশ, আপনার মতো সাহসী ও নিষ্ঠাবান অফিসার আজকাল বিরল। খুব পছন্দ হয়েছে আমার। কিন্তু আমি শুধু জানতে চাইছি ওর অপরাধ কি? আমাকে মামা বলে ডাকে। আমার খুবই খারাপ লাগছে ছেলেটার জন্য। অপরাধের জন্য খারাপ লাগাই আপনাদের নীতি, রাজনীতি। তবে তাকে আমি গ্রেপ্তার আপাতত একজন সাসপেক্ট হিসেবে করলেও সে মূলত একজন দাগী ক্রিমিনাল। তা শীঘ্রই প্রমাণিত হবে আদালতে। তো কি একেবারে ফাঁসি? ফাঁসি না হলেও দীর্ঘস্থায়ী কারাবাস তো হতে পারে। পারবেন তো? কে ঠেকাবে? আপনি? এমপি সাহেব হাসলেন। হামজা পাটোয়ারিকে চেনো অফিসার? যায় আসে না। আসে, খুব আসে। মন্ত্রীদের সাথে হ্যান্ডশেক করা স্নেহের জুনিয়র হামজা। আমার মতো এমপির কথা না হোক, মন্ত্রীদের কথা মানতে হতেই পারে। রৌফের মুখে কোনো হেলদোল না এলেও ভেতরে ভেতরে সে একটু চিন্তিত হয়ে গেল। এবং নিজের জীবন ও চাকরি নিয়ে তো অবশ্যই সংশয় রয়েছে। এমপি প্রস্তাব দিলেন, আপনার বাহিনীর আগ্রাসন স্থগিত রাখুন। আমার একটু আলাপ আছে ওর সাথে। না, ভয় পাবেন না। আমি নিচে তুলে দেব ওকে আপনাদের হাতে। বরং আমি ছাড়া ওকে আপনারা কনভিন্স করতে পারবেন বলে মনে হয় না। এক হতো যে সে শুধু জয় হতো, ও হচ্ছে হামজার কলজার টুকরা। ওর গায়ে হাত মারলে আপনি হামজার কলজায় খোঁচা মারবেন। এরপর কিছুই নিয়ন্ত্রণ থাকবে না। কিন্তু আমি পারবো। এবং এখন রৌফ মোটামুটি সন্তুষ্ট। জয় আমির ধরা পড়েছে। ধরাটা কঠিন ছিল না অবশ্য, কিন্তু ধরে রাখাটা কঠিন, যেটার ঝুঁকি এখনও কাটেনি। জয় আমিরকে ধরে রেখে তার শাস্তি পর্যন্ত নিয়ে যাব অবধি সব ঠিক থাকলে তবেই হয়। জয়কে হেফাজতে নেওয়া হয়েছে রাত 9টার দিকে। রৌফ কায়সার ঘড়ির দিকে তাকালো। এখন রাত 11:23। এমপি সাহেব এখন পর্যন্ত 2টো পাইপ শেষ করেছেন। পাইপ সেজে দিচ্ছে তার কাজের লোক, তিনি ধোঁয়া টানছেন। দ্বিতীয়বার পাইপ শেষ করে এমপি সাহেব বললেন, আপনি আবার যেতে পারেন, নিশ্চিন্তে যেতে পারেন। জয়কে কেউ বাঁচাতে পারবে না। আপনি এখন এই নিশ্চয়তা কিভাবে দিচ্ছেন? এত সব প্রমাণ আপনার কাছে, তাও আপনি ভাবছেন ও খালাস হয়ে যাবে? আপনি নিজেই নিজের উপর ভরসা রাখতে পারতেছেন না? খোঁচা মারা কথা। রৌফ এটা টের পেল, কিন্তু টের পেল না এমপির গভীর চাল। সে বিভ্রান্ত হয়ে বেরিয়ে গেল এমপির বাড়ি থেকে। এমপি চোখ বুজে নিজের আসনে বসে রইলেন। এমপি প্রায় 2 দিন পর্যন্ত জানতেই পারেননি ওর 3জন লোকের কি হাল হয়েছে হামজার বড় ঘরে। তিনি তার সেক্রেটারিকে দিয়ে হামজাকে কল করিয়ে বললেন, এই কাজ কে করেছে? হামজা খানিকক্ষণ পর কল ব্যাক করে বলল, জয় মেরেছে। বাদ দিন, এসব হতে থাকে। হয়তো মেজাজ খারাপ ছিল, কিছু ঝামেলা হয়েছে, মেরে দিয়েছে। আমি ওকে বুঝিয়ে বলবো। ডাহা মিথ্যা কথা। কামরুলকে মেরেছে জয়ের বউ। কিন্তু 2 ভাই বাটপারি করলো এমপির সাথে। কিন্তু এমপি সাহেব জানেন না হামজা নিজেই জয়ের বাটপারির শিকার হয়েছে। জানা নেই জয় এর আগে কখনো হামজাকে মিথ্যা বলেছিল কিনা। এমপি সাহেব তো বহুক্ষণ বিশ্বাসই করতে পারেনি ব্যাপারটা। ওর মাথায় শুধু একটাই কথা এলো, ওটা মেয়ে লোক না ঘাতকিনী। বাপ্পি আবদার করেছে, ওই ঘাতকিনীকে তার চাই। ভাতিজার আবদার এমপি ফেলতে পারে না। কিন্তু এটা তো ব্যাপারই না। আসল ব্যাপার, পরদিন এমপির গোয়ালে পোষা এক পুলিশ জানিয়ে গেল রৌফ কায়সার হামজার বিরুদ্ধে আসা অভিযোগের নথি সরিয়ে রেখেছে। সেখানে সীমান্তর খুনি হিসেবে হামজা ছিল এবং তার সাক্ষী ও প্রমাণও। এমপি সাহেব বিস্ময়ে হা করেছিলেন অনেকক্ষণ। অনেকটা বাতাস গালে ঢোকার পর তিনি হুঁশ ফিরে পেলেন। হামজাকে তিনি আগে পরে ভয় পান। হামজা একটা বিচ্ছু। এই তো সপ্তাহ কয়েক আগে তিনি জানতে পারলেন ওই বিচ্ছু সামনের সংসদ নির্বাচনে প্রার্থী হবে এই আসনেরই। সেদিনের বিস্ময়ের কাছে এসব কিছুই না। সেদিনের পর তিনি 7 দিন হা করেছিলেন একাধারে। এই আসনে হামজার প্রার্থী হওয়া মানে উনি ফিনিশ। হামজার জন্য মরণ ভয় জেগেছে সেদিন থেকে।
তিনি শুধু অপেক্ষা করছিলেন সুযোগ বুঝে হামজার জানাজার নামাজে শরিক হবার, কিন্তু এরই মাঝে দুই ভাই ওনাকে আবার হা করিয়ে দিয়েছে। সেক্ষেত্রে একজন সচেতন নাগরিক হিসেবে তিনি কোনোভাবেই আর বেশি দিন ওই দুই বিচ্ছুকে দুনিয়ায় রাখতে পারেন না। কিন্তু মজার ব্যাপার হলো ওনার বিশেষ পরিশ্রমই হচ্ছে না। দৈব বলে সব পথ তৈরি হয়ে আছে দুই ভাইকে মারার, তিনি শুধু সামান্য আঙ্গুল ঘুরাবেন। হামজা এমনিতে আদমরা হয়ে গেছে এবং সেটা কাকতালীয়ভাবে আজই সব তৈরি। তিনি শুধু 10 মিনিটে একটা ছক এঁকেছেন। তিনি উপরমহলে অনুরোধ করেছেন, কিছু বন্দী আছে হামজার হেফাজতে, তাদেরকে মারতে জয় আমিরকে এক রাতের জন্য কারাগার থেকে ছাড়তে হবে। বন্দীদেরকে খালাস করেই আবার সহি সালামতে কারাগারে চলে যাবে জয় আমির। এমপি সাহেব আরেকটা পাইপ সেজে দিতে বললেন কাজের লোককে। জয় আবার কারাগারে ফিরবে নাকি খোদার কাছে, সেটা তিনি ঠিক করবেন। হামজা চেতনা ফিরে ফেলল ভোর 4টার দিকে। শরীরে এক ধরনের অসাড়তা, চাইলেই সে তার অঙ্গগুলোকে নাড়াতে পারছে না। তার নিস্তেজ চোখ দুটো কিছু খুঁজল। রুমটা অন্ধকার। সে কি পাটোয়ারি বাড়িতে নিজের বিছানায় শুয়ে আছে? রিমি কি এই অবস্থায়ও তার কাছে আসেনি? কিন্তু টের পেল সে আসলে তার মাথার কাছে ঝুঁকে বসে ঝিমোতে থাকা জয়ের মুখটাকে খুঁজছে। হামজার প্রখর অনুভব শক্তি গন্ধে অনুমান করল সে হাসপাতালে শুয়ে আছে। আপাতত কেবিনে কেউ নেই, সে একা শুয়ে। হাতে ক্যানোলার সূচ ফুটানোর জায়গায় একবার টনটন করে উঠল, কিন্তু যে কোনো অঙ্গে মস্তিষ্কের নির্দেশ দেরিতে পৌঁছাচ্ছে। ধীরে ধীরে চেতনা আসার সঙ্গে সঙ্গে তার সামনে তার জীবন এসে দাঁড়ালো। অন্ধকারে জীবনকে স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু অনুভূতিটা হামজার বুকে চাপ ফেলল। এই অন্ধকার কিসের? শেষ রাতের নাকি তার শেষ জীবনের? প্রতীকী অর্থে তো দুটোরই শেষ, তবু পার্থক্য আছে। রাত শেষ হলে আলো ফোটে, মানুষের জীবন শেষ হলে অসীম অন্ধকার। সে জীবনের শুরুতে না খেয়ে চুপ থাকতে শিখেছিল। খাতার অভাবে কার্টুন বক্সে খাপে লেখা চর্চা করেছে। আঘাত হজম করে কূটবুদ্ধি পাকাতে পটু হয়ে জন্মেছে। 12 বছর বয়সে জানতে পেরেছে তার কোনো পরিচয় নেই, না আছে। সে সম্ভবত বস্তির কোনো নোংরা কুঠুরিতে বড় অবহেলার সাথে জন্মানো এক অপ্রয়োজনীয় জীবন। নবজাতকের কদর বড় লোকদের থাকে, গরিবদের কাছে নবজাতক সবজির খোসা। হামজার মনে পড়ল তার ঔরসে জন্মানো দুটো শিশু কিনা তার চেয়েও বড় অবাগা ও অবহেলিত ছিল, যাদের মা তাদেরকে ভ্রূণ থেকে মানব শিশুতে অবধি পরিণত হতে দেয়নি। বাথরুমের কমোডের নিচে ফ্ল্যাশ হয়ে গেছে তারা। কি আশ্চর্য! হামজার শরীরটা থরথরিয়ে উঠল। তার খুব ভয় করছে। অন্ধকারটা ভালো না। জয় কোথায়? হামজা কি করে পারে জয়কে দৃষ্টির বাইরে রেখে সে এভাবে পড়ে থাকতে? তার কিছু ছিল না। পরে সে দুটো জিনিস কামিয়েছে, জয় ও ক্ষমতা। একটাকেও সে হেলায় ফেলতে পারে না। সে চেঁচিয়ে ছেলেদেরকে ডাকতে চাইল। সে জানে বাইরে তার অপেক্ষা করছে। দিনাজপুর থেকে কি কেউ আসেনি? তার কেউ নেই কোথাও, এজন্য কি কেউ আসেনি? কিন্তু তার ক্ষমতা আছে, সেটা কোথায়? টুটটুট করে শব্দ হচ্ছে, খুব দ্রুত। শেষ রাতের নিস্তব্ধতায় অন্ধকার কেবিনে এই টুটটুট শব্দটা হামজাকে অস্থির করল। কিসের শব্দ এটা? কয়েক মিনিটের মাথায় কয়েকটা নার্স ছেলে দৌড়ে এলো। নার্স খুব বিরক্ত। শেষ রাতে রোগীর সমস্যা হওয়া উচিত না, এ সময় তারা একটু জিরিয়ে নেয়। হামজার হার্টবিট 120-22 পর্যন্ত উঠেছে। সেটা খুব তাড়াতাড়ি 140 ছাড়িয়ে গেল। কিছুক্ষণ থতমত খেয়ে নার্সের হুঁশ এলো, দ্রুত। এখন অ্যাডোনেশন ফুস না করলে খারাপ কিছু হতে পারে। অ্যাডোনেসিন ফুস করার পর হামজার মনে হলো সে মরে যাচ্ছে। তার দম বন্ধ হয়ে এলো, বুকে ভয়ানক ব্যথা উঠে গেল। সে হাত তুলে বুকে রাখতে চেয়েও পারল না। বাঁ হাতে ক্যানোলা, ডান হাতের মধ্যমা আঙ্গুলিতে অক্সিমিটার সেন্সর ক্লিপ লাগানো। তার জয় কোথায়? রিমি কি আসবে না? হামজার চেনা মুখগুলোর ঢাকা পৌঁছাতে সকাল 8টা বাজল। তখন রিমি ভীষণ রকম কাহিল। মানসিক অস্বস্তি তার শরীরকেও দুর্বল করেছে। ছেলেরা গিয়ে হামজার কেবিনের সামনে নিয়ে এলো ওদেরকে, কিন্তু রিমির হাত পা থরথর করে কাঁপছে। সে কিভাবে ওই মানুষটার সামনে গিয়ে দাঁড়াবে? শেষবার যখন দেখা হয়েছিল, রিমির ভেতরে যে ঘেন্নাটা ছিল তা এখনও আছে। থাকলে সেটার ধরন কেমন? লোকটা ঘুমিয়ে আছে। হার্ট মনিটরিং ডিভাইসের টুটটুট শব্দ ছাড়া কেবিনটা নিঃশব্দ, শীতল। রিমি দেখল লোকটার হার্টবিট 88 থেকে হুট করে বেড়ে 94 হচ্ছে, আবার কমে 85-তে আসছে।
মাথার উপর বিশাল ব্যান্ডেজ, হাতের বাহুতেও। শরীরের বিভিন্ন স্থানে ত্বক ও মাংস ছেঁড়া, সেসব স্থানে ঔষধের প্রলেপ। প্রশস্ত লোমশ বুকে এক প্রকার ছোট ছোট ইসিজি প্যাচ লাগানো। বিশাল দেহটা পড়ে আছে বেডের ওপর। রিমির বুকের ভেতর মুচড়ে উঠল। এমন বিশ্রী ভয়ঙ্কর কোনো দৃশ্য রিমি আগে কখনো এমন খুঁটিয়ে দেখেনি। রিমি দরজার কাছে দাঁড়িয়ে রইল। কোয়েল মামার এই অবস্থা খুবই চিন্তিত। সে বুঝতে পারছে না মামার কি হয়েছে, গায়ে এসব লাগিয়ে শুয়ে থাকার মানেটা কি। সে গিয়ে মামার কানে ফিসফিস করে ডাকল, বলো মামা, এই মামা, কি হইতে তোমার? ও তো আমরা আসছি, মাম্মাম আসছে, মামনি আসছে, উঠবে না? খুব পরিশ্রমসাধ্য এক চেষ্টার পর সে উঠে বসল বেডের ওপর। প্রায় হামজার গায়ের ওপর চড়ে বসে ডাকল, বাবাকে খুঁজতে হবে বুঝলে? ওঠো, তোমার কি খুব বেশি অসুখ হইছে? আমি তো বুঝতেছি না। হামজা উঠছে না দেখে পেছন ফিরে মামনির দিকে তাকায় সে। মামনির কেন চোখ চিকচিক করছে? মামনির উচিত ভেতরে এসে তার সঙ্গে মিলে মামাকে ডাকা, কিন্তু তার ডাকে হামজার হাত নড়ে উঠল। সকালের ঔষধ দেবার জন্য নার্স এসে দাঁড়ায়। হামজা কোয়েলকে দেখে বুড়ির মতো বেডের এক টুকরো জায়গায় বসে আছে, তার মুখের দিকে ঝুঁকে। হামজার বুকের ভেতর চিনচিন করে উঠল। মৃদু হাসি দেখা গেল ঠোঁটে। অস্ফুট উচ্চারণ করল, আমার আম্মা। অক্সিমিটার ক্লিপ লাগানো হাতটা দিয়ে জড়িয়ে নিল নিজের সাথে কোয়েলকে। নার্স বাধা দিতে আসে। হামজা চোখের ইশারায় শুধু তাকালো একবার, ইশারায় চলে যেতে বলল। নার্স ভীত পায়ে দ্রুত বেরিয়ে যায়। তখনও হামজার চোখ কিছু খুঁজছে, একটি চিন্তিত গম্ভীর মুখ, যে এখন নার্সের সাথে গায়ে পড়ে ঝগড়া করবে, ডাক্তারকে ধমকাবে, হুমকি দেবে হামজাকে এক্ষুনি ঠিক করার জন্য, নয়তো ডাক্তারের বউ বাচ্চা শেষ। হামজার হৃদস্পন্দন থাই থাই করে 120-এ উঠে গেল। সে এতক্ষণে টের পেল তার পিঠ শরীরের অন্যান্য অংশের চেয়ে অবশ। দরজার কাছে চিপচিপে দেহের একটি শাড়ি পরিহিতা নারী দাঁড়িয়ে। হামজা চোখ ভরে দেখে নারীটিকে। একটু শান্ত হয় ভেতরটা, হাসে অল্প, বিড়বিড় করে বলে, কাছে আসবে না? এখনও ঘেন্না লাগছে? রিমির চোখে পানি মেঝেতে পড়ে, তা দেখেও হাসে হামজা। রিমি ধীরে ধীরে এসে চেয়ারটায় বসে। রিমির শরীরের চেনা গন্ধটা হামজার নাকে প্রবেশ করে। তার রিমিকে খুব গভীরভাবে ছোঁয়ার আবেশ জাগে আচমকা। জয় কই? রিমির মুখে খুব ফুটে ওঠে। তার খোঁজ কেন? হামজার ভালো লাগলো এবার একটু। রিমির জয়কে সতীন বলার যৌক্তিক কারণ আছে। আমি ভেবেছিলাম তোমরা আসবে না, তার আগেই আমি না আসাই তো উচিত ছিল। কেন এসেছে জানি না। রিমির গলা ধরে এলো। এক চিমটে পানি জমাট রইল চোখের কোলে। হামজা হেসে ফেলল। তুমি কেঁদে ফেললেই কিন্তু আমি বুঝে যাব কেন এসেছ। রিমি যেন সত্যি সত্যি ভয় পেয়ে ব্যস্ত হয় কান্না লুকোতে। হামজার হাত নাড়ায়। তার স্নায়ু দুর্বল, শরীরের অঙ্গে মস্তিষ্কের নির্দেশ দেরিতে পৌঁছাচ্ছে। তার কি অসুখ হয়ে গেছে কে জানে, তবু লোকটার সর্বোচ্চ শক্তচিত্ত নিজেকে একদম সুস্থভাবে উপস্থাপন করতে তৎপর। রিমির হাত দুটো হামজার কপাল ছুঁয়ে দেয়। এই ছোঁয়া রিমিকে কাঁপিয়ে তোলে। আপনি ফিরে আসুন। কোথায়? যেখানে এবং যেভাবে আমি আপনাকে পেয়েছিলাম। বোকা নারী, তুমি খুবই সুন্দরী একজন নারী, কিন্তু ধরো কখনোই আয়নে নিজের সৌন্দর্য দেখনি আগে, হঠাৎই একদিন দেখলে, তা বলে কি তুমি সেদিন সুন্দরী হলে? আগে ছিলে না? রিমি হামজার হাত খামছে ধরে। হাতটা মৃদু কাঁপছে, সেই মতো রিমির বুকটাও কাঁপে। কি হয়েছে লোকটার? আমি আগেও এই আমিই ছিলাম, শুধু তোমার চোখে ধরা পড়েছি হঠাৎ। তার মানে তুমি আমার এই আমিকে ভালোবেসেছো গিন্নি? কে বলেছে আমি আপনাকে ভালোবেসেছি? তোমার চোখের পানিকে জিজ্ঞেস করলে তাই বলবে। রিমি ছটফট করে ওঠে, ঠোঁট কামড়ে ধরে। আমার সামনে আপনার এই বিশ্রী রূপ না আসলেও তো পারত। অর্ধাঙ্গিনী মানেই তো সব কিছুর অর্ধেক অর্ধেক, পাপেরও। পালাতে চাইছো কেন? আমি আপনার পাপের ভাগ চাই না। ভালোবাসায় পাপ থাকে না, তুমি জানো না তাহলে? ভালোবাসাই তো পাপের বাপ। যে কোনো কিছুকে ভালোবাসলেই সেখান থেকে পাপের জন্ম হয়। ভালোবাসাকে পেতে মানুষ সমস্ত সীমা অতিক্রম করে, সীমার ওপারেই তো পাপ। রিমি, যেমন করে আপনি ক্ষমতাকে ভালোবেসেছেন, আমি তোমাকেও ভালোবেসেছি। রিমি তীব্র প্রতিবাদ করে ওঠে। মিথ্যা কথা। সত্যি কথা রিমি, কিন্তু সেই ভালোবাসায় আমার অতীত ও ভবিষ্যতের চাহিদাকে কোরবানি করার শর্ত নেই। তাহলে এটা কেমন ভালোবাসা? আমি জানি না রিমি, কিন্তু তুমি আমায় ঘেন্না করো না। আমার প্রয়োজন তোমাকে, আমি আপনার প্রয়োজন হয়ে থাকতে চাই না। তাহলে কি চাও?
চাইলে পাবো? দেবার মতো হলে যে কোনো কিছু পাবে, চেয়ে দেখো। কথাটা রিমি জেদে অথবা আবেশে উচ্চারণ করে বসলো। তালাক চাই আমার, তালাক দিন। হামজা চোখ দুটো বুঝে ফেলল। কিছুটা সময় তার বুকের ওঠানামা থেমে রইল। এরপর আস্তে আস্তে হাসি চড়ালো ঠোঁটে। তোমার অন্তরে আমার পাপের যে কালি লেগেছে তা তালাকের কাগজ দিয়ে ঘষলে উঠবে না রিমি। বৃথা চেষ্টা করে কী লাভ? মেনে নাও। অসম্ভব। আরমিনের মতো কথা বলো না। সে আর তুমি এক নও। তাকে ভয় পান? সে তাহলে সত্যিই সফল। তার মতো হতে আমায় কি করতে হবে বলুন? আমি তার সঙ্গে যা যা করেছি এবং করব, তোমার সাথে তা হয়নি। কি করবেন? কি করবেন আপনি তার সঙ্গে? ভাবতেও পারবে না এমন কিছুই করব। জয় কোথায়? রিমি চুপ করে তাকিয়ে রইল হামজার দিকে। ভীষণ সুদর্শন, শক্তপোক্ত, বলিষ্ঠ পুরুষ, কিন্তু চেহারায় এক ঘাতক নীরবতা আছে। এখন দেখতে যা ম্লান লাগছে। এই অবস্থায় জয়ের গ্রেপ্তারের খবর দিয়ে পরিস্থিতি বেসামাল করার সাহস হয় না রিমির। তুলি ঢোকে কেবিনে। হামজার সাথে তার সম্পর্ক ছিল অদ্ভুত। হামজার ভালোবাসা দুর্বোধ্য, সেটা কেউ পেলেও টের পায়নি। ক্ষোভও ছিল হামজার উপর তুলির। কিন্তু এই মহাক্ষণে এসে হামজার দিকে তাকিয়ে তুলির বুক কেঁপে উঠল। তার মনে হলো যা হয়েছে তা না হলেই হতো। তুলির শুধু মনে হলো আরমিন কেন বলেছিল পাটোয়ারি বাড়িতে কেউ থাকবে না? তার ধ্বংসের কতটুকু নিকটে অথবা দূরত্বে দাঁড়িয়ে। রাতটা পুলিশ বাড়ি কাটানোর পর পরদিন সকালে জয়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। পরাগকেও আনা হয়েছিল সেখানে। এরপর পুলিশ বাড়ির আলাদা একটি ডিটেনশন সেলে জয়কে স্থানান্তরিত করা হলো। দেশের আইনের অবস্থা জয়কে হাসালো। তাকে আজ রাতে খালাস করা হবে। তারই প্রস্তুতি চলছে আলাদা ট্রিটমেন্টের মাধ্যমে। নয়তো সে যা স্বীকারোক্তি দিয়েছে এতক্ষণে আদালতে নেবার অর্ডার আসার কথা। কিন্তু সন্ধ্যার দিকে কবিরকেও পুলিশ বাড়িতে হাজির করা হলো। জয় দেয়া টাকাগুলো পুলিশদের মন নরম করে দিয়েছে। জয় বসেছিল ডিটেনশনের সেলের দেয়াল ঘেঁষে। তাকে দেখে কবিরের চোখ দুটো গোল্লা গোল্লা হলো। অশান্ত গলায় বলল, আপনি এখানে কি করতেছেন ভাই? ছে, ভাবলাম তোর বিয়েটা দিয়ে মরব। তোর ওপর একটা দায়িত্ব আছে না? কিন্তু চেহারার যে হুলিয়া বানাইছিস, কোনো হিজড়াও বিয়ে বইত না তোর লগে। অবশ্য তুই চাইলে আমি একটা লেডি মানকি ধরে আনতে পারি তোর জন্য। বানর হলো মানুষের অরিজিনাল। আমি তোর জন্য কোনো বিবর্তিত প্রোডাক্ট প্রেপার করব না। মেয়ে লোকের অরিজিনাল হলো মেয়ে বান্দর, বুঝলি? কবির জয়ের পাশে মেঝের উপর ঠেসে বসে অস্থির হয়ে বলল, আপনি এইখানে কেন? জয় হাসে, এইখানেই তো থাকার কথা আমার। পাপিকে কারাগারে দেখলেই মানুষ অবাক হবার দিন যাবে কবে রে কইবরা? কবিরের চোখে ভয় ও কাতরতা। সে জয়কে এখানে মানতে পারছে না। সে বলল, বাজে কথা ছাড়েন ভাই, আপনারা এইখানে আনলো কেন রে শালারা? জয় তাকায় কবিরের দিকে, শান্ত গলায় বলে, জয় আমির তোদের সবার মহানুভবতার সামনে এক টিনি কুত্তা। এই যে এতগুলো দিন পুলিশ হাজতে চামচিকার মতন গড়াগড়ি খাইলি, অথচ আমি একবার দেখতে পর্যন্ত যাই নাই। তোর ভেতরে বিদ্রোহ জাগে নাই আমার বিরুদ্ধে? কবির গম্ভীর গলায় বলল, আপনি যদি না থাকেন এই কবিরের বাইরে কি কাম? জয় বুকের বাম পাশে চেপে ধরল। উফ, সেন্টি মারা ডায়লগ দিস না বাপ, আমার বমি আসে। ওয়াক। কবির রাগান্বিত চোখে তাকায়। জয় শুকনো হাসে। ভাবি ভালো আছে ভাই? ওরে শালা বেইমান, আমি জেলে আইছি, এতক্ষণে আমার একবার জিগাইলি না আর ওই শালির খবর করতেছ। কবিরাজের গাছ খাওয়াইছে তোরে? আমার মাপ চাওয়া বাকি এখনো। কি বাবদে? কত বেয়াদবি করছি, কত অসম্মান করছি। তখন আমার বউ ছিল না, কিন্তু সে মেয়েটাই ছিল। এখন যে মেয়ে। জয় হো হো করে হাসে। সত্যি জাদুটনা করেছে নাকি তোরে? সর্বনাশ। ভালো মানুষের পোকা কুরকুর করতেছে কেন তোর ভেতরে কইবরা? পুলিশের ঘা পড়লে সাপও সোজা হয়ে চলে। এই নীতি কাম করছে তোর উপর? বহিষ্কার। আমার দরবার থেকে বহিষ্কার করা হলো তোকে। তুই আমার অযোগ্য সাগরেদ প্রমাণিত হয়েছিস। হামজা ভাই কই ভাই? কিছু তো কন। আপনি এইখানে? তোর কি মনে হয়েছিল তুই মুখ না খুইলে জয় আমির অমর হয়ে যাবে? এইসব কথা আসতেছে কান ভাই? আপনারে আনছে কেমনে ওরা? সাহস কি বেশি হইছে গুচাটা কুত্তাগর? হামজা ভাই মিডপোর্টের বেডে পড়ে আছে। তোর পেয়ারের ভাবি তার শ্বশুর বাড়ি, আমি আমার শ্বশুর বাড়ি। আর কিছু জানতে চাইলে দ্রুত প্রশ্ন কর। আগামী 2.5 মিনিটের মধ্যে আমি ঘুমাই যাব। কবিরের গলা শুকিয়ে এলো। জয় হেলান দিয়ে বসে থাকে দেয়ালের সাথে। চোখ বুজে হেলান দিয়েই বলে, তোর কাল ছুটি কইবরা। তোর ভাবির একটু খেয়াল মেয়াল রাখিস। শালির আবার কেউ নাই, এতিম।
ভাই, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। বাইর হইলে আমি আপনি একসঙ্গে বাইর হব, তাই নাকি? আমার পাপের 10% তোর আছে। তোর মা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যাচ্ছে, আর তুমি নিমক হারাম শালা পরের চ্যাংড়ার জানের গ্যারান্টি হয়ে বসে আছো এইখানে। কবির এতক্ষণে খেয়াল করে জয় আমিরের গলায় গামছার মতন একখানা ওড়না ঝুলছে। কবির লুকিয়ে মুচকি হেসে বলে, আপনি গেছিলেন মার কাছে? জয় আচমকা চোখ খুলে তাকালো কবিরের দিকে, কাঁধে হাত রেখে বলল, যার পরিবার আছে তার জন্য পরিবারের উপরে কিচ্ছু নাই কবির। তোর বাপ পঙ্গু, তোর মার একমাত্র ভরসা তুই। আমি তোর ধ্বংসকারী। মূর্খের মতন আমার পিছনে জীবন ক্ষয় করতেছিস। তোর সৃষ্টিকর্তা দুইজন তোর প্রতীক্ষায় বসে আছে দরজা খুলে। আপনার প্রতীক্ষায় কেউ নাই? জয় অবাক হবার ভান করে হেসে ফেলল। আছে নাকি? বলিস কি রে? আছে। ভুয়া কথা। আমার কোনো মা নাই ভাই। খালি মাই অপেক্ষা করে না, আর কেউ করে না। আমি যখন খেলতে যাইতাম ওর নাক ফাটায় আসবো, কেউ আমার ধাক্কা দিয়ে ফেলে আমার হাঁটুর চামড়া ছেলে দিবে, এই চিন্তায় আমির বাড়ির বেটার বউ আমির নিবাসের পটকের কাছে লাঠি নিয়ে দাঁড়ায় থাকতো, কোনোদিন মারতো না। আমি আমির বংশের চ্যাংড়া, আমারে সাহসকার। তারপর আর কেউ করে নাই আমার অপেক্ষা। আপনি এখন আর সে বাচ্চা নাই। এখন যার করার কথা এই অবস্থায় মার চাইতেও বেশি সে আপনারে ঘেন্না করে। এইটা তো আপনারই দোষ ভাই। জয় মাথা দুলিয়ে হাসে। 2-4টা দোষ থাকাই তো ভালো রে। আর একজন আছে, আপনি হামজা ভাইরে চিনেন? দুনিয়া উলট পালট করে ছাড়বে। জয় চোখ বুজে হাসে। আমার জন্য এই দুনিয়া নাকি আমার দুনিয়া? কবির অস্থির হয়ে বলল, কি বলতেছেন? জয় ডাকে, কবির। ভাই। ধর, জিন্নাকে বড় সাহেব খুন করছে। কবির ছিটকে উঠল। অসম্ভব, হইতেই পারে না। মুখ চেপে ধরল জয়। চুপ শালা, আমি যতটা বিশ্বাস করি তাকে, তুই তার চাইতেও বেশি। হামজা ভাইয়ের জান আপনি, এইসব কথা মুখে আনতে নেই ভাই। ভুল বুঝছেন। ওই মুরসালিন মহান জঙ্গি কিছু ভুলভাল বুঝাইছে আপনারে। সঠিক কি? কবিরের কাছে এর উত্তর নেই। সে শুধু এই জীবনে হামজা ও জয়ের ভাঙন দেখতে পারবে না। তার আগে তার চোখ উপড়ে ফেলা হোক। জয়কে সে চিনতে পারছে না বলেই মনে হলো তার শরীরের অত্যাচারের ব্যথাগুলো আর অনুভূত হচ্ছে না। এখন শুধু তার বুক ধুকপুক করে জ্বলছে। ভাই, ভাবির ওই বাড়ি রাখছেন? ওইখানে ভাবির নিয়ে থাকার প্ল্যান আছে? তুই খুব খুশি মনে হচ্ছে। খুশি তো ভাই। এই জীবনে আপনার একটা সংসার দেখার চাইতে খুশির আর কি হইতে পারে? জয় ছাদের দিকে মুখ তুলে এক চোট হাসে। কার সংসার? আপনার আর ভাবির। ভাই, আপনি চাইলেই পারবেন। ছাওয়া অন্যায়। এত জটিল কেন লাগতেছে সব কিছু? ধুর, সহজ ছিল কবে? সেই তারিখটা বল। এইখান থেকে খালাস হওয়া শুধু সময়ের ব্যাপার। তারপর যাচ্ছেন তো নিজের বাড়ি, ভাবিও ওইখানে। সব সহজ হয়ে যাবে। এইখান থেকে খালাস হয়ে আমি ওইখানে যাব। তুই শিওর? কবির উপর নিচ মাথা দুলায়। জয় হাসল। আমার তীর্থে যাবার সময় হয়ে গেছে রে পাগলা। বাঁচতে চাইলে আন্ডারগ্রাউন্ড হওয়া লাগবে। আর আমার সাথে যাইতেও জীবনেও রাজি হবে না। আমাদের পথ আলাদা। তাইলে বিয়ে কেন করলেন? আমি করি নাই, হয়ে গেছে। বিয়ে করলে কসম ওরে করতাম না। কবির খেপে উঠল। কারে করতেন শুনি? অন্তত ওরে না। ও সুপুরুষ ডিজার্ভ করে। কইবরা, আমি ওর জন্য না, কিন্তু ও তো আপনার জন্য। জয় তাকায়। কবির মাথা তোলায়। হ ভাই, আপনি জীবনেও এমন কোনো চেংড়িটি বিয়ে করতেন না যে কাপুরুষ ডিজার্ভ করে। আমি চিনি না আপনারে। জয় কথা বলে না। কবির আবার বলে, আন্ডারগ্রাউন্ড হওয়ার লাগলে ভাবিরে নিয়ে হন, জোর করে হইলেও। আমার আবদার এইটা আপনার কাছে। জয় হেসে ফেলল। জোর করে কিসের ঠেকা আমার আছে? আমার সাথে মিথ্যা বললেন না ভাই। আপনি এইখান থেকে বের হয়ে ভাবির কাছে যাবেন, আমি জানি। আমিও চাই এইটাই। আমিও যাব আপনার সাথে। তারপর ভাবির নিয়ে হিলি বন্দর পার করতে ভারত। দরকার পড়লে নেপাল চলে যাবেন একদম। যতদিন না হামজা ভাই সব কেস চলতে দেয় ততদিন দেশে ফেরা নাই। বেশি দিন লাগবে না। তারপর ফিরে আমির নিবাসে চিরকাল। বাড়ির ছেলে বউ নিয়ে বাড়িতে ফিরবে না? জয় হানা কিচ্ছু বলল না। আনন্দে উদ্ভাসিত হয়ে আছে কবিরের মুখ। তার ক্লান্ত ক্ষতবিক্ষত মুখে শান্তির রেখা ফুটে উঠেছে। উপর হলের নির্দেশে জয় আমির ও কবিরকে মাঝরাতের অন্ধকারে মুক্ত করে দেয়া হলো পুলিশ বাড়ি থেকে। জয় আমিরের শুকনো হাতে কিছুটা লাল তরল মাখানো আছে। এইসব কাজ উপরমহল করে না, জয় আমিরদের দিয়ে করানো হয়ে থাকে। জয় আমির ও কবির বড় ঘরে কাজ ছেড়ে বের হলো। তখন প্রকৃতিতে রাত 3টা। জয় আমিরের সাদা দবদবে লুঙ্গিতে রক্ত, হাতের কবজিতেও, কপালের উপরেও। গলায় তখনও ওড়নাখানা ঝুলছিল। জয় সেই ওড়নায় রক্তগুলো মুছতে মুছতে রাস্তায় নেমে এলো। রাস্তায় একটা কুকুরও নেই।
ঝিঝি পোকারাও ভয় ডাকা বন্ধ করে দিয়েছে বোধহয়। কবিরের মেজাজটা থমকে ছিল। যা ঘটল বড় ঘরে তা কবিরকে খুব একটা সুখী করতে পারেনি বোধহয়। তবু কিছু একটা তাকে সপ্রতিভ করে। সে জয়ের কানে ফিসফিস করে বলে, এভাবে ওড়নার মালিকের সাথে নিজেকে ঘষে পাপগুলো মুছে ফেললেও পারেন। জয় নিঃশব্দে হাসে। ওড়নার মালিক আমাকে এ অবস্থায় দেখে বড়জোর ঘেন্নায় একদলা থুতু ছুঁড়ে ফেলে দিতে পারে। নিজেকে এগিয়ে দেবে না পাপের ভাগ নিতে। আর তুই আমাকে থুতু খাওয়াতে নিয়ে যাচ্ছিস কবির? আমার এই মুহূর্তে একবার শুধু রাজধানী যাওয়া জরুরি। ওই শালি আত্মহত্যা করে নেবে, তবু আর আমার সাথে যাবে না। আপনি রাইখা যাইতে পারবেন তার এইখানে? সকালের আলো ফুটতে যদি আপনার এনকাউন্টার করতে বাইর হয় পুলিশ শালারা, ওগরে মনে কখন কি চাপে কওয়া যায়। আবার চিরুনি তল্লাশির নাটক শুরু হইব। তারে কার কাছে রাইখা যাচ্ছেন? কবির জানে জয় আমির। রাজধানী হয়ে যদি জয় আমির আন্ডারগ্রাউন্ড হবার পথে পাড়ি দেয়, তার ঘরওয়ালিকে কোনো শর্তেই এখানে রেখা যাবে না। কিন্তু সত্যিই কি এই অবস্থায় সেই নারীটি এই পিচাসকে গ্রহণ করবে? একটা সিএনজি পেলে ভালো হতো। কিচ্ছু নেই রাস্তায়। দুজন হেঁটে হেঁটে বাসেরহাট বাজারের ওপর পৌঁছালো। আর একটু হেঁটে এগিয়ে যাবার পথে শো করে একটা দ্রুতগামী কিছু কবিরের কানের গোড়া দিয়ে ছুটে গিয়ে সামনের চায়ের দোকানের বেঞ্চিতে বিঁধল বোধ হয়। দূর থেকে পোলের সামান্য আলো অন্ধকারকে একটুও দূর করেনি। জয় এক মুহূর্তের মাঝে কবিরকে এক ধাক্কায় ছিটকে নিজের থেকে দূরে ফেলে দিল। পরের মুহূর্তে বিকট শব্দ করে পরপর দুটো বুলেট এসে জয় আমিরের শরীরে বিঁধল। একটা মাংসপেশি ছিঁড়ে ফুঁড়ে বেরিয়ে গেল। জয় পুজো হয়ে পড়ল। মুখ থেকে ছিটকে একটা বোঁতা আর্তনাদ বেরিয়ে এলো। তার পরক্ষণেই হেসে ফেলল সে। চোখ জ্বলছে, পানি ভরে উঠেছে চোখ দুটোয়, দম পুড়িয়ে এলো। বুকের মাঝখানে দলা হয়ে চাপ ধরে এলো। গল গল করে রক্ত বেরিয়ে মাটিতে পড়ায় অনেকটা ধুলোর আটার মতো দলা পাকিয়ে মেখে উঠল জয় আমিরের রক্তে। জয় গা কাঁপিয়ে হাসে। সেই হাসিতে শব্দ নেই। হাঁটু গেড়ে বসে পড়ায় চোখ থেকে টুপটুপ করে কয়েক ফোঁটা পানি ধুলোর উপর পড়ে। কারা যেন পেছন থেকে দৌড়ে পালিয়ে যায়। জয় দম নেবার চেষ্টা না করলেও তার অবাধ্য শরীরটা নিস্তেজ হয়ে লুটিয়ে পড়তে চাইল না। দম নেবার চেষ্টা করল। কবির এত জোরে ডেকে উঠল, ভাই ভাই ভাই, জয় ভাই। সাঁতরে উঠে আসে কবির। জয়ের ঢলে পড়তে যাওয়া শরীরটা জড়িয়ে ধরে। জয় আমিরের গা কাঁপছে। জয় হাসছে, প্রাণখোলা হাসি হাসছে। বারবার দম আটকে এসে আবার নিঃশ্বাস টেনে নেবার ফোঁস ফোঁস শব্দ হয়ে কবিরের প্রচেষ্টাকে ব্যর্থ করে জয় আমিরের শরীরটা ঢলে পড়ল ধুলোর উপর। কবিরের শরীরের নিচের দিকে জয়ের রক্তে ভরে উঠল। জয় দেখতে পায় মৃত্যু চপল পায়ে এগিয়ে এসে তার শিয়রে হাঁটু গেড়ে বসল। সে একবার শেষবার দম টানার চেষ্টা করে। অস্ফুট স্বরে ডাকে, হামজা ভাই, বড় সাহেব, হাসপাতালে কবির, আমি তারে দেখতে যাব। মৃত্যু বড় যত্নে জয় আমিরের মাথায় হাত বুলিয়ে দিল। শরীরে কি অসহ্য ব্যথা। শিরা উপশিরা ঝেঁটিয়ে রক্ত ছুটে যাচ্ছে ক্ষতর দিকে। সেই কলকল ধ্বনি শুনতে শুনতে জয় আমির আরামে চোখ বোঝে। ব্যথা নেই আর কোথাও। রক্ত ঝরছে, তাতে আর যায় আসে না জয়ের। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। হয়তো এখানেই জয় আমিরের শেষ হয়ে যাবে আজকের এই পর্বের এই ঘটনার পরেই। সামনে আরও কয়েকটা এপিসোড আছে, আরও কয়েকটা পর্ব আছে। পরবর্তী কাহিনীগুলো জানার অপেক্ষায় থাকলাম। তোমরাও অপেক্ষায় থাকো। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রেখো। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।